এই আনন্দগুলো ছোট ছোট করে পরিবর্তন হয় এবং ছোট ছোট আনন্দের সাথেই আসলে বেঁচে থাকা এবং খুব খুশি হওয়া। বিউটির পরে বাংলাদেশের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বলতে গেলে মানে দ্রুততম মানবীটাকে এই পদবিটাকে একেবারে নিজের করে নেওয়া ট্র্যাক অ্যান্ড ফিল্ডে 100 মিটার স্প্রিন্টকে আপনি সেটা করেছেন। এত বছর পরে যখন আপনার জুনিয়ররা আসেন তারা কতটুকু অনুপ্রাণিত হন, আপনি তাদেরকে কতটুকু হেল্প করেন? আমি যখন প্রথম দ্রুততম মানবী হয়েছিলাম এবং 16তম দ্রুততম মানবী হয়েছি, কোথাও ডিফারেন্ট কিছু দেখিনি। যেমন সেখানে কম্পিটিটিভ ছিল, সেখানে আপনার যতটুকু আমার টেনশন হওয়া দরকার ছিল ততটুকু, আমার যতটুকু পরিশ্রম করা দরকার ছিল, আমি যতটুকু আনন্দিত হয়েছিলাম ওই আনন্দের অনুভূতিটা সেম কাজ করে। তো আমার মনে হয় যে ওই কেউ আসবে না এটা বিষয় না, বিষয় হচ্ছে কম্পিটিটিভ হচ্ছে কিনা, মানে আমরা খুব কাছাকাছি থাকি। স্প্রিন্টে দেখে থাকবেন প্রতিটা গেমসেই খুব কাছাকাছি থাকে, তো স্প্রিন্টিংয়ে সবসময় ভালো ভালো অ্যাথলেটরাই আসছে। আমার মনে হয় যে এটা একটা ভালো দিক যে হচ্ছে কম্পিটিটিভ হচ্ছে গেমসটা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে খুব ভালো উপভোগ করছি এবং অনুভূতিটা অসাধারণ। আচ্ছা আফিদা, মানে আমি আপনার কাছে প্রশ্ন রাখি, মানে কতগুলো ঈদ পরিবারের সাথে করতে পেরেছেন, কতগুলো ঈদ পরিবার ছাড়া করেছেন, আর এখন এগুলো আসলে মানে অনেকটা অভ্যাস হয়ে গেছে কিনা, এখন এটা কি আসলে ইমোশন মানে আবেগতাড়িত হন কিনা যে না এখন করতে পারছি না এরকম কিছু? বেশিরভাগ ঈদে হচ্ছে, বিশেষ করে কুরবানি ঈদটা হচ্ছে ফেডারেশনে নয় বিকেএসপিতে কাটিয়েছি, আর রোজার ঈদটা হচ্ছে কোনো মতে বাসায় করা হয়েছে। তো গত বছর 2 ঈদই আলহামদুলিল্লাহ বাড়িতে করতে পেরে খুব ভালো ছিলাম, তো এবার কুরবানি ঈদটা করতে পারি নাই। তো কুরবানি ঈদটা না করতে করতে খুবই একটা হয়ে গেছে যে যখন কুরবানি ঈদ আসে তখন চিন্তা করি যে ছুটি পাবো কি পাবো না, যখন পাই তখন ভালো লাগে, যখন না পাই ক্যাম্পে সবার সাথেই থাকি। তো যখন ক্যাম্পে থেকে ছুটিতে যাই তখন আবার মন খারাপ হয়ে যায় যে ক্যাম্পে সবাই একসাথে থাকতাম, ঈদ করতাম। আবার যখন বাড়িতে যাই তখন বাবা মার সাথে ঈদ করি, ওইটাও আরেক আনন্দ। আবার ক্যাম্পে সবাই একসাথে ঈদ করা, এটাও আরেকটা আনন্দ। এইটা অবশ্যই একটা আনন্দ, আসলে একটা সার্কেল হয়ে যায় আমাদের। আমরা ব্রেকে যাব, সায়রার কাছে একটা প্রশ্ন রেখে, যে সেটা যে সামনের যে ঈদগুলো আছে সেই ঈদগুলোতেও কিন্তু, কারণ আমাদের ইন্টারন্যাশনাল ইভেন্ট থাকে, যখন এই ব্যস্ততাটা শুরু হবে তখন এটাকে কিভাবে ম্যানেজ করবেন? বাবা মা তো আর প্রতি বছর নিশ্চয়ই ঢাকায় চলে আসতে পারবে না কোনো? না, আসলে এই বিষয়টা নিয়ে কখনো চিন্তা করা হয়নি, কারণ আমরা সবাই দেশের জন্য খেলি। তো অবশ্যই ঈদ আসবে বা একটা আনন্দের মুহূর্ত আসবে যখন আমরা পরিবারের সাথে সময় কাটাবো, বাট অবশ্যই কিছু না কিছু ত্যাগ করতে হবে। আর ঈদের দিনটা হয় কি হয়তো 1, 2, 3 দিনের বিষয়, তো অ্যাটলিস্ট এই কয়টা দিন আমরা এতটুকু ত্যাগ ইনশাল্লাহ আমরা করতে পারবো। অবশ্যই আমাদের এই ঈদুল আজহার তো মূল মন্ত্রটাই হচ্ছে ত্যাগের যে মহিমান্বিত হওয়া। অবশ্যই আপনারা দেশের জন্য খেলছেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আরও কথা আছে আমাদের। দর্শক, আমরা কথা বলছিলাম, আমাদের সাথে 3 অঙ্গনের 3 নারী ক্রীড়াবিদ রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলছিলাম তাদের ঈদের অভিজ্ঞতা নিয়ে, তাদের ক্যারিয়ার সম্পর্কে জানবো, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানবো। একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজ স্পোর্টসের ঈদের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে আছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের 3 অঙ্গনের 3 নারী তারকা। আমাদের সাথে আছেন বাংলাদেশের দ্রুততম মানবী অলিম্পিয়ান শিরিন আক্তার, আছেন নারী শুটার সায়রা আরিফিন, আছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা খন্দকার। আমরা কথা বলছিলাম তাদের ঈদের অভিজ্ঞতা নিয়ে, আমরা কথা বলবো তাদের ক্যারিয়ার নিয়ে। ঈদ নিয়ে আরেকটু কথা বলতেই হয়, আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের কিন্তু, আপনিও বিকেএসপি ব্যাকগ্রাউন্ডের, শিরিন, আফিদা আপনিও বিকেএসপি ব্যাকগ্রাউন্ডের, আমাদের দুজনের বাসা সাতক্ষীরাতে, এবং আপনাদের দুজনের বাসায় সাতক্ষীরাতে। কখনো কি এমন হয়েছে যে ঈদে কাকতালীয়ভাবে কিংবা কোনোভাবে একসাথে ঈদ করা হয়েছে, এরকমটা আছে কিনা? আগে শিরিন যদি বলতেন। হ্যাঁ, কিছু কিছু সময় আমাদের হচ্ছে আসলে সাতক্ষীরাতে এমন একটা পরিবেশ রয়েছে, অনেক খেলোয়াড়, অনেক তারকা খেলোয়াড়। তো বাড়িতে গেলে কোনো না কোনোভাবে, মানে ঈদ যদি করা হয় কোনো না কোনোভাবেই 8, 10 জন, 20 জন, 25 জনের সাথেও হচ্ছে ঈদ করা হয়ে যায় আমাদের। এটাও একটা হচ্ছে খুব সুন্দর আনন্দ ঘন পরিবেশেই সৃষ্টি হয়। ওটা ডিসি বাংলোতে হয়, কখনো কোনো হচ্ছে ভালো একটা জায়গায় যে আমরা একসাথে একত্রিত হই, ঈদ পূর্ণ মেলনী হয়। তো সব মিলিয়ে আসলে বাড়িতে যদি ঈদ করা হয় তাহলে আফিদার সাথে আদার্স যারা আন্তর্জাতিক খেলোয়াড় রয়েছে, কোচেস রয়েছেন, তারপরে রেফারি রয়েছেন, যারা মানে ক্রীড়াঙ্গনে আছেন, সবার সাথেই মোটামুটি দেখা হয়, কথা হয়। যারা হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলার অভিভাবক রয়েছেন তাদের সাথে একসাথে ঈদ করা হয়। তো এটা একটা অনেক বড় আমাদের জন্য
যে একসাথে থেকে ঈদ করা হয় এবং দেশের বাহিরে কিংবা দেশে থেকে যে আদার্স জায়গায় আমরা ঈদ করি, কিন্তু এই ঈদটা আসলে দুটো স্বাদ একসাথে পাওয়া যায়। সেটা হচ্ছে বাবা মায়ের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত হয়তো থাকছি, দুপুরে হয়তো সবার সাথে দেখা হয়ে যাচ্ছে, সবার সাথে একটা কিছুটা সময় আমরা কাটাচ্ছি, দেন সেটাও যদি না হয় রাতে হয়, যে কোনো একটা সময় দুটো স্বাদ একসাথে পাওয়াতে আসলে আমরা অনেক বেশি আনন্দিত হই। আফিদার সাথে বেশ কিছু ঈদ একসাথে করা হয়েছে। আপনাদের যখন তো প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল আফিদা, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে তখন কি জানতেন যে তিনি বাংলাদেশের দ্রুততম মানবী, আবার কি মনে হয়েছিল যে না আমিও তো ফুটবল খেলি, সে কি আমার থেকেও বেশি জোরে দৌড়াতে পারে, এরকম কোনো প্রশ্ন কি কখনো মাথায় এসেছিল কিনা? না, আমি যখন বিএসপিতে ভর্তি হই তখন হচ্ছে ওনার কথা আমি শুনেছি, তখন আমি ওনাকে দেখিও নাই। তো বিএসপিতে প্রথম পহেলা বৈশাখের সময় আমি ওনাকে দেখছি, তো আমি ওনার কাছে গিয়ে বলছি আপু আপনার বাসা কি সাতক্ষীরা? তা উনি বলছে যে হ্যাঁ। পরে আমি বললাম যে আমিও সাতক্ষীরার। পরে আমি আমার বাবার নাম বললাম, তখন উনি আমাকে চিনছে। তো ওই থেকেই আর কি আমাদের পরিচয়। তারপর থেকে আস্তে আস্তে তো ওনার সাথে এত ভালো সম্পর্ক হলো। না মানে কখনো জিজ্ঞেস করা হয়েছে আচ্ছা আপনি যে এত জোরে দৌড়ান, ফুটবলে তো এই দৌড়টা আমাদেরও ভালো, মানে কখনো কি মনে হয় যে না আপু আমি আপনাকে বিট করতে পারবো, এরকম কি কখনো মাথায় এসেছে কিনা? না, এরকম কখনো মাথায় আসে না। আপনি বললেন তাই এখন মাথায় আসলে দেখি এটা ট্রাই করা যেতে পারে, তাই না? পরে কোনো একদিন ট্রাই করবো নি। অবশ্যই, মানে দেখা গেল একসময় দেখা গেল আমরা একজন ফুটবলের পাশাপাশি একজন স্প্রিন্টারও পেয়ে গেলাম, এরকমটাও হতে পারে। ফুটবল নিয়ে কোনো ইয়ে আছে কিনা আপনার? ফুটবল আসলে বিশ্বকাপ ফুটবলগুলো দেখা হয় খেলার মোটামুটি। ব্যাপারে দেখার ব্যাপারে না, খেলার ব্যাপারে? খেলার বিষয়ে আসলে রিক্রিয়েশন গেমগুলো বিকেএসপিতে যখন আমরা পড়ালেখা করেছি তখন রিক্রিয়েশন গেমগুলো ফুটবল, বাস্কেটবল, হকি, আদার্স রিক্রিয়েশন গেম খেলতে নিয়ে যায়, তখন আসলে খুব মজা পাই। কারণ শুধু একটা লক্ষ্য ছাড়া শুধু দৌড়ে যায় এটা তো মজা নেই। কিন্তু কেউ থাকলে সাথে, ফুটবল থাকলে, হ্যান্ডবল থাকলে কিংবা কোনো বাস্কেটবল থাকলে বেশ মজা করে খেলা যায়। তো ফুটবল আসলে খুব একটা আমার প্রিয়, খুবই প্রিয়। খুবই প্রিয়। আচ্ছা সায়রা, এখন আপনি আমাকে বলেন যে ফুটবল তো ট্রাই করতে পারতেন, শুটিংটা বললেন যে কাকতালীয়ভাবে অনেকটা হওয়া, তারপরও শুটিংয়ের জন্য যে মাইন্ডসেটটা প্রয়োজন হয়, একটা জিনিসটা করতে আপনার কতদিন সময় লেগেছে? মানে এইভাবে মনোনিবেশ করাটা অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক অধ্যাবসায়ের ব্যাপার, সেটা আপনাকে বিল্ড আপ করতে কতটুকু সময় লেগেছে? আসলে যেরকম বললেন যে হ্যাঁ এটা অনেক অধ্যবসায়ের ব্যাপার, তো সেক্ষেত্রে অনেক সময় লাগে ওই জিনিসটা বিল্ড আপ করতে নিজের মাইন্ডে, যে একটা জায়গায় স্থির থাকা, শুধু বডি স্থির থাকা না, নিজের মাইন্ডকেও স্থির থাকা। আসলে এটাই সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং বিষয়, যে নিজের মাইন্ডকে একটা জায়গায় স্থির রাখা। তো এটা আসলে অনেক সময় লেগেছে, এখনও পর্যন্ত সে পুরোপুরিভাবে হয়তো বা আমি সেটা অর্জন করতে পারিনি, এটা আরও সময় লাগবে। সেটার জন্য আসলে কন্টিনিউ প্র্যাকটিস ছাড়া এটার কোনো বিকল্প নেই। আর দুজন পাশে বসে আছেন বা দুজন, একজন দৌড়বিদ একজন ফুটবলার, কিন্তু আমার গুলির আগে দৌড়াতে তো পারবে না। এইটা খুব ভালো একটা উত্তর ছিল, এটা খুব ভালো একটা উত্তর আমার ছিল। গুলির আগে দৌড়াতে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যাদেরকে দেখেছি এর আগে যারা শুটিং করেছেন, আমরা তাদেরকেও দেখেছি, তারা কিন্তু খুব বেশি চঞ্চল নন, কিংবা তাদের একটা চঞ্চলতা ছিল। তারা শুটিংয়ে আসার পরে কিংবা দাবায় আসার পরে তাদের চঞ্চলতা অনেকাংশে কমিয়ে দেন, কিংবা এই আর্চারিতে আসার পরে। আপনাকে কি আপনার স্বভাব যেটা ছিল, আপনি কি আগে থেকেই খুব মানে স্বল্পভাষী কিংবা এরকম শান্ত স্বভাবের, নাকি এটা আসলে প্রোগ্রাম দেখে এরকমটা, কিংবা আপনি শুটিং করছেন দেখে এরকমটা, নর্মালি আপনি খুব চঞ্চল স্বভাবের এরকম? না, আমি ছোটবেলা থেকে এরকমই ছিলাম, কারণ কি আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে মানে ছিলাম। শান্ত তো ছিলেন? হ্যাঁ, শান্তই ছিলাম। যাই হোক, মানে আপনার বাবা মা নিশ্চয়ই দেখছেন, ওনারা হয়তো ভেরিফাই করতে পারবেন শান্ত স্বভাবের ছিলেন। হ্যাঁ, আসলেই শান্ত স্বভাবের ছিলাম। আর ওই যে বাবা মার একমাত্র মেয়ে হওয়ার কারণে আমার মা মানে খুবই আমাকে নিয়ে খুবই মানে সচেতন, তো সেই ক্ষেত্রে মানে চঞ্চল হওয়ার কোনো সুযোগও ছিল না। এই ছোটবেলা থেকে এরকমই ছিলাম। তো আসলে এই জিনিসটা একটা প্লাস পয়েন্ট হয়েছে শুটিংয়ে আসার পরে। আর আসলে শুটিংয়ে যেটা কথা বলেছেন, শুটিংয়ে আসার পরে আসলে মানুষ চেঞ্জ হয়ে যায়। এটা আমি নিজেও কয়েকজন শুটারকে দেখেছি, তারা হচ্ছে বা তাদের আগে জীবনে খুবই চঞ্চল ছিল, বাট শুটিংয়ে আসার পরে, শুটিংয়ের প্র্যাকটিস সব কিছু করার পরে বছর খানিকের মধ্যে তারা চেঞ্জ হয়ে গিয়েছে, মানে একদম শান্ত হয়ে গিয়েছে। এরকম আসলে শুটিংটা আসলে মানুষকে চেঞ্জ করে দেয়। অবশ্যই, মানে আমি দেখি যে একটা রাউন্ড শেষ হওয়ার পরে মানুষ যেভাবে চিন্তা করে, এতটা টেনশন, এটা নিয়ে টেনশন কিন্তু অনেকে তাদের ক্যারিয়ার নিয়েও করেন না, তাদের লাইফ নিয়েও করেন না। এখন মানে হয়তো বা শিরিন মনে মনে বলবে যে আচ্ছা চঞ্চলতার কথা বললো, তাহলে আমি যেহেতু দৌড়াই এত ভালো, আমাকে কি প্রশ্ন করবে যে আমি কি ছোটবেলায় ডান পিটে ছিলাম কিনা, এরকম কোনো কিছু আছে কিনা? আমি প্রশ্ন করতে চাচ্ছি না, তারপরেও প্রশ্নটা এসে পড়ে যে একজন যদি শুটিং করেন, সেটা
চঞ্চলতা হয়তোবা থাকে না, শান্ত থাকেন, কিন্তু আচ্ছা মানে একটু জোরে দৌড়ানোর জন্য কি আসলে ডান পিঠে হওয়াটা কি জরুরি, মানে একটু খুব বেশি উচ্ছল প্রাণ চঞ্চল হওয়াটা কি জরুরি কিনা, কিংবা ফুটবল, আমি আসবো আপনার প্রসঙ্গও আসবো। আসলে চঞ্চলতাটা ঠিক আছে, এটা একটু হওয়া দরকার আছে, কিন্তু আমি আপনি ছোটবেলা কতটুকু থেকে ছিলেন? যে খুব বেশি চঞ্চল ছিলাম সেটা না, কথা খুবই কম বলতাম, এবং হচ্ছে যেটা বললেন চঞ্চলতা, সেটা হচ্ছে আমার যেটা মনে হতো, আমি একদম ছোটবেলায় 1-2 যখন পড়ি তখন দেখতাম যে বাচ্চাদেরকে যে প্রধান শিক্ষক কিংবা আদার্স যারা শিক্ষক ছিলেন তারা খুব আদর যত্নে কিংবা একটু মাথায় হাত দিতেন। তো আমার সবসময় মাথায় কাজ করতো যে হচ্ছে আমি তো চুপচাপ আছি, আমাকে তো কেউ ভালোভাবে কথাও বলছে না কিংবা আমাকে আমার দিকে দৃষ্টি আকর্ষণ করছে না, তো কিভাবে দৃষ্টি আকর্ষণ করা যায়, ক্লাসে ফার্স্টও হতে পারছি না। তো সেই ক্ষেত্রে দেখলাম যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম হলাম, তখন দেখছি যে না আমার একটু সবাই আমার দিকে দৃষ্টি আকর্ষণ করছে, আমার নাম উচ্চারণ করছে, আমার দিকে একটা অন্যভাবে তারা দেখছে। তো সেই ক্ষেত্রে আস্তে আস্তে ওই জিনিসটা ধরে রাখার জন্যে একটু একটু করেই আসলে অ্যাথলেটিক্সের দিকে মনোনিবেশ। ঘর থেকে রান্নাঘর পর্যন্ত গেলেও আমি দৌড়ে যেতাম। এমন আছে যে বৃষ্টির দিনে